নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এই শেষ মুহূর্তে বাংলার মাত্র এই কয়েকটা টপিক পড়লে তুমি 90 ভাগ ক্ষেত্র বিশেষে 100% পর্যন্ত কমন পেতে পারো। চলো আমরা ভিডিওটা শুরু করতেছি এবং এই ভিডিওতে সম্পূর্ণটা ক্লিয়ার করে দেওয়া হবে, তাই ভিডিওটা একটু বড়ও হতে পারে। আমরা 1 মিনিটের একটা বিজ্ঞাপনের পরে আমাদের মেইন ভিডিওতে সুইচ করে যাবো ইনশাআল্লাহ। নার্সিং ভর্তি পরীক্ষার আর মাত্র 1 মাস মতো বাকি এবং এই 1 মাসে প্রিপারেশন কমপ্লিট করা সম্ভব কিনা এ নিয়ে এখনো তুমি দুশ্চিন্তায় আছো। আমার কথা বিশ্বাস না করলেও তোমাকে এই রুটিনের কথা ঠিকই বিশ্বাস করতে হবে। এটা আসলে কি, আমাদের লাস্ট 1 মাসের কোর্সের কোর্স প্ল্যান, যেখানে নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশন সম্পূর্ণ 1 মাসের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের এই স্পেশাল কোর্সটিতে তুমি যা যা পাবে, সব থেকে বড় চমক হচ্ছে এই বইটি ফ্রি পেয়ে যাবে এই কোর্সের কোর্স ফির মধ্যেই। পাশাপাশি তোমরা পেয়ে যাবে 1 মাসের এই কোর্স প্ল্যানটি, প্রতিদিন এক্সাম থাকবে, আর রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সবকিছু তো থাকছে। পরিশেষে একটি পারফেক্ট টিচার প্যানেল পেয়ে যাবে। আরো বলে রাখি যে এই কোর্সের কোর্স ফিতে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কোর্স ফি শুনে হেসে দিও না, মাত্র 1,000 টাকার মধ্যে তোমরা এই সব কিছু পেয়ে যাচ্ছ, সর্বোচ্চ ডিসকাউন্ট। তাই এই অল্প সময়ের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে সংযুক্ত হয়েছে। তুমিও এখনই তোমার সিটটি কনফার্ম করে নাও, নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আচ্ছা, এখন আসো, এখানে আমরা দেখি লেখার কি চেষ্টা করেছি। শুরুতেই আমরা এখানে বাংলার যতগুলো টপিক সবগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আমি যদি একটু সরে যাই, এখানে বাংলার সবগুলো টপিক খুব সুন্দর করে লেখা আছে, অর্থাৎ যে টপিকগুলো পড়লে বাংলা প্রিপারেশন মানে সিলেবাসটা 100% কমপ্লিট। এই পাশে সাজেশন আছে, ওই সাজেশন আছে, ওইটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আপাতত এইটার তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো কি কি বলেছে এখানে। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, এর মধ্যে কিন্তু চর্যাপদ, বাংলা বর্ণমালা, ছাপাখানা সংক্রান্ত কথা, তারপর হচ্ছে ছদ্মনাম, ওই কবি পরিচিতি বা ছদ্মনাম ইত্যাদি, এই সকল তথ্যগুলো একসাথে ইনক্লুডেড, বুঝতে পারছো? আচ্ছা, ওই যে চর্যাপদ সংক্রান্ত যত কিছু দেখেছো, কোথা থেকে আবিষ্কার হয়েছে, কত সালে কি আবিষ্কার করছে, কয়টা পংক্তি ছিল, এই সব কিছু আর কি। তারপরে কি কি দেখতে পাচ্ছ, ধ্বনিতত্ত্ব, বাংলা ভাষার আলোচ্য বিষয়, সবকিছু এখানে দিয়েছি। তো এইটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। মেইন বিষয় হচ্ছে সাজেশন নিয়ে কথা বলাটা। সাজেশন আসলে আমরা কি পড়বো, দেখো এখানে নাম্বারিং করেছি না, এই নাম্বারটা জাস্ট এখানে লিখেছি। জাস্ট এই কয়েকটা নাম্বার পড়লে যেখানে প্রিপারেশনই কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা পুরো বছর পুরোটা পড়লাম কেন, তাই না? আচ্ছা, খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট 11টা টপিক, ছোট ছোট। আচ্ছা, দেখো 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, মানে এই যে প্রথম যে টপিক সেটার কথা বললাম আর কি। 2 নাম্বারটা হচ্ছে ধ্বনিতত্ত্ব এবং বাংলা ভাষার আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্ব মানে তো বোঝো, টপিক তো অন্তত, টপিকের নাম তো অন্তত জানো। আর বাংলা ভাষার আলোচ্য বিষয় মানে ওই যে সমাস কোন অংশে আলোচিত হয়, কারক কোন অংশে আলোচিত হয়, এইগুলা। আচ্ছা, এরপরে 5 নাম্বার কি জিনিস, 5 নাম্বারটা একটু দেখো। 5 নাম্বার হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ। এই শব্দের শ্রেণী বিভাগ, কোনটা কোন ভাষার শব্দ। যেমন হচ্ছে খোকা কোন ভাষার শব্দ, ঢোল কোন ভাষার শব্দ, চন্দ্র কোন ভাষার শব্দ, দেশি নাকি বিদেশি, যোগরুরো, রুরো, এরকম অনেকগুলো আছে না। ইংরেজি, পর্তুগিজ, জাপানি, চীনা, তুর্কি, অনেকগুলো আছে, এগুলো পড়ে ফেলতে হবে। আচ্ছা, 10 নাম্বার, প্রত্যেক বছর এইগুলো থেকে কোয়েশ্চেন আসে। 10 নম্বর হচ্ছে সন্ধি। আমি আবারও বলছি যে এইগুলা যদি তুমি পড়ো, তুমি আমার কথা বিশ্বাস না করে বইটা বের করো, মিলাই দেখো যে ভাইয়া যেগুলো বলতেছে সেগুলো থেকে আসলে প্রত্যেক বছর 90% কমন থাকতেছে কিনা, তাইলে আমার কথা বিশ্বাস হয়ে যাবে। আচ্ছা, তো 10 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে কোথায় গেল, 10 নম্বর হচ্ছে কোথায় কোথায়, 7 8 9 10, সন্ধি, সন্ধি পড়ে ফেলতে হবে। 11 নম্বরটা দেখো, এই যে 11 নম্বর বলতে আমি 11.1 দিয়েছি, উপসর্গ। এবং তারপর হচ্ছে 12 নম্বর, 12 নম্বর কোনটা, 12 নম্বর হচ্ছে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ টপিক আছে, প্রত্যেকটা বইয়ে থাকে, এগুলো পড়ে ফেলতে হবে। এবং তোমাকে যত বেশি পারো এগুলোকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি তুমি করো, তাহলে অনেক বেশি পড়েও যে লাভ হতো তার থেকে অনেক বেশি লাভ পাবা। তুমি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি পরীক্ষা দিতে হবে। ও হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের স্পেশাল এক্সাম ব্যাচ আছে, যেখানে আমাদের প্রত্যেক সপ্তাহে 500 MCQ এর এক্সাম হয়। এবং এটাকে এআই দিয়ে এমন ভাবে ডেকোরেট করা হয়েছে যে প্রত্যেক ডেট চক্রাকারে 3 বার ফিরে আসে, মানে তোমার একই ডেটের পর 3 বার রিভিশন হয়ে যাবে। পুরানা পড়ার উপরে 60%, নতুন পড়ার উপরে 40%, এরকম আরো অনেক ফিচার আছে আমাদের এক্সাম ব্যাচে। আর কোর্স ফিও খুবই কম, নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তুমি এক্সাম ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, 11 নম্বর বলছি না, 12 নম্বরও বলে ফেলছি। আচ্ছা, 12 নম্বর পর্যন্ত হয়েছে। 13 নম্বরটা একটু খেয়াল করো। 13 নম্বর হচ্ছে কবি পরিচিতি। দেখো, কবি পরিচিতি যদি তুমি পড়বা, এর মধ্যে আবার কিন্তু কথা আছে। কবি পরিচিতি কোনগুলো পড়বা, একটু আমরা আমাদের বইটা নিচ্ছি এবং বই থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা আমাদের আমাদের যে পেইড ব্যাচের যেটা, সেই বইটা। আচ্ছা, আমি তোমাদেরকে যে কবির নামগুলো বলে দিব, সেই কবির নামগুলো তোমরা পড়ে ফেলবা, তাহলে এটা তোমাদের জন্য এনাফ হয়ে যাবে। আচ্ছা, 91 পৃষ্ঠা। আচ্ছা, এই শুরুতে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, এই দুইটা যদি কেউ ক্লিয়ার না করে, তাহলে তার জন্য নার্সিং ভর্তি পরীক্ষায় বসা এক ধরনের পাপ ছাড়ার কিছুই নাই। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, এই দুইজন সম্পর্কে 100% জেনে ফেলতে হবে। প্রতি বছর নার্সিং ভর্তি পরীক্ষা না আসলেও এক বছর পরে এটা গ্যাপ দিয়ে কোয়েশ্চেন গুলো হচ্ছে, তোমরা কোয়েশ্চেন ব্যাংক বের করলে বুঝতে পারবা। কবি পরিচিতিতে কার কার ইয়া পড়তে হবে সেগুলো একটু বলে দিচ্ছি। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, সুকান্ত ভট্টাচার্য, সুফিয়া কামাল, আহসান হাবিব, শামসুল হক, শামসুর রহমান, জসিম উদ্দিন, কায়কোবাদ, ফরুক আহমেদ, বেগম রোকেয়া,
বঙ্কিমচন্দ্র, তারপরে হচ্ছে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়, শামসুর রহমান তো আগে বলে ফেলছি, জীবনানন্দ দাশ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দ্যাটস ইট। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, কবি পরিচিতি কি সবগুলো পড়তে হবে? মানে কবি পরিচিতির মধ্যে তো অনেক কিছু থাকে, তোমাদেরকে কি কি পড়তে হবে শোনো। দুইটা জিনিস পড়বা, তাহলে তোমার প্রিপারেশন 100% হয়ে যাবে, বাকি কিছু পড়ার দরকার নেই। যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা যদি ধরি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কে কোন গ্রন্থ লিখছে, এবং গ্রন্থ লিখলেও কোনটা নাট্য গ্রন্থ, কোনটা কি, এই সব কিছু পড়তে হবে। আমার বই কিন্তু সবগুলো ছন্দ দিয়ে, পেইড ব্যাচের স্টুডেন্টরা খুব ভালো করে জানো যে আমার বইয়ের সব ছন্দ দিয়ে তোমাদেরকে পড়ায় মুখস্থ করায় ফেলছি। এবং দ্বিতীয়ত যে জিনিসটা পড়তে হবে কবির পরিচিতি থেকে, সেটা হচ্ছে যে কার ছদ্মনাম কোনটা, কাকে সাহিত্য সম্রাট বলা হয়, কার জন্মদিন এবং মৃত্যুদিন একই হচ্ছে দিনে, এই টাইপের যেগুলা, বাংলা নারী জাগরণের অগ্রদূত কে, এই টাইপের যেগুলা, মানে কাকে কোন উপাধি দেওয়া হয়েছে, কে কোন কাজের জন্য পরিচিত, এই জিনিসগুলো পড়ে ফেলতে হবে। খালি এইগুলো পড়বা, আর কিছু লাগবে না, বুঝতে পারছো? খালি ইম্পর্টেন্ট জিনিসগুলা। তারপরে দেখো, এগুলা কবি পরিচিতি অংশ পড়লে হয়ে যায়। আর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এই দুটোকে এক্সট্রা করে লিখছে, তার মানে বুঝতে পারতেছো কত ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে 13 নাম্বার তো গেল, 21 নাম্বার, 21 নাম্বার কোথায়, এই যে এই তিনটা যদি না পড়ো, এই তিনটা যদি না পড়ে কেউ যায়, তাহলে তার জন্য একদম মানে মরণ নির্ধারিত। সমাস, কারক, বিভক্তি এবং প্রত্যয়, এখানে একটা কথা আছে, প্রত্যয় কিন্তু অনেক কঠিন, পড়তে অনেক সময় চলে যায়, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তোমরা কারক এবং সমাস পড়ে যেও, এখান থেকে ম্যাক্সিমাম সময় কম পাও। প্রত্যয় পড়ার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এতটা কঠিন যে আমার এইটা ক্লাস শেষ করতে 3টা ক্লাস সময় লাগে, প্রত্যয়ের ক্লাস শেষ করতে আমার সাধারণত 3টা ক্লাস সময় লাগে, তাহলে বোঝো। তো দ্যাটস ইট। তারপরে হচ্ছে 21, 22, 23 বলে ফেলছি। আচ্ছা, মুখস্থ অংশ, মুখস্থ অংশ বলতে বাগধারা, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধিকরণ, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, এগুলো পড়ে ফেলতেই হবে ভাই, এর মধ্যে সাজেশন দেওয়ার কিছু নাই। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি আমি তোমাদেরকে বলি, যে এই যে এটা এটা পড়া ইজি, আবার মনে করো যে খুব ইম্পর্টেন্ট আছে, বাগধারা ইজি ইম্পর্টেন্ট আছে, এক কথা প্রকাশ ইজি ইম্পর্টেন্ট আছে। সব থেকে বেশি সমস্যা হয় হচ্ছে বিপরীত শব্দ ইজি, এবং এগুলো ছোটবেলা থেকে পড়ে আসো। সমার্থক শব্দ সব থেকে বেশি কষ্ট দেয়, তাই যদি স্কিপ করতেই চাও তাহলে সমার্থক শব্দটাকে স্কিপ করতে পারো, খুব বেশি কষ্ট দেয় এটা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে বাংলা প্রথম পত্রের যে ব্যাপারটা, বাংলা প্রথম পত্র থেকে খুবই অল্প পরিমাণ প্রশ্ন আসে, দুই একটা প্রশ্ন আসতে পারে। দেখো, এখানে একটা কথা মনে রাখবা, তোমাকে ট্রিক অনুসরণ করে পড়তে হবে। ডিপ্লোমার এখান থেকে 20টা প্রশ্ন আসতেছে, বিএসসির 15টা প্রশ্ন আসতেছে। সো কার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট এবং কাদেরকে গ্যাপ দেওয়া উচিত, এটা তোমাদেরকে বুঝতে হবে ট্রিক দিয়ে। তো বাংলা প্রথম থেকে পড়া আমি একটু মানে কম গুরুত্ব দেই, এই কারণে যে এখানে প্রচুর অধ্যয়ন করা লাগে 2টা মার্ক কমন পাওয়ার জন্য, সর্বোচ্চ 2টা, তবে একটা আসতে পারে। তবে আমি তোমাদেরকে বলবো যে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিবা হচ্ছে সহপাঠ যেটা থাকে না, ওই যে লাল সালু, এই জিনিসগুলা হচ্ছে গিয়ে, এইটা এই লাল সালু থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। কি রে, লাল সালু কি আগের বছর ছিল নাকি নাকি আচ্ছা, যাই হোক, এটা মিস্টেক হতে পারে, আমি একটু আচ্ছা কারেকশন করে দিই, দাঁড়াও, সূচিপত্র আমি তৈরি করে, আচ্ছা এটা বাদ দিই, এটা আমি কমেন্ট বক্সে বলে রাখবো না। তারপরে হচ্ছে গিয়ে একটু কম গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে 11.2, আর এই যে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এটা একটু কম গুরুত্বপূর্ণ, এবং 19 জ্যোতি চিহ্ন, এই দুটো একটু কম গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা জিনিস লিখে রাখছে, সেটা হচ্ছে পদ। পদ কেন এক্সট্রা করে লিখে রাখছে, কারণ এটা ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো, তো এখানে এক্সট্রা করে সময় দেওয়ার কিছু নাই। তবে তোমরা দেখবা যে এখানে লেখা আছে বিশেষণের বিশেষণ, এটা কি জিনিস, এগুলো পড়ে ফেলতে হবে। তুমি খালি মনে করতেছো যে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, এগুলো মনে পরীক্ষাতে দিবে না, তুমি পেজটা বের করো, ওই জায়গাতে দেখবা যে বিশেষণের বিশেষণ যেটা আছে সেটা অনেকবার পরীক্ষাতে আসছে। তো যাই হোক, ছোটবেলা থেকে পথ পড়া, সেটার পেছনে তেমন কোনো সময় দেওয়ার প্রয়োজন নাই বলে আমি মনে করি। এইগুলা খালি এইগুলা পড়ো, তারপর বই খোলো, বই খুলে দেখো যে এগুলোর সাথে মিলানোর চেষ্টা করো যে ভাই যেগুলো বলছে আসলেই মিলতেছে কিনা, তারপর এসে এই ভিডিওতে কমেন্ট করা দরকার হলে। ধন্যবাদ সবাইকে।